এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই। দ্বিতীয় অধ্যায়টা কিন্তু অনেকটা কঠিন, ডেটা কমিউনিকেশন যেটাকে আমরা বলি, এটা কিন্তু অনেকটা কঠিন। এটা কিন্তু রিডিং পড়া হলে অনেকটা কঠিন, একটু মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন। তো আপনারা এখনো যারা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দেন নাই, দিয়ে দেন এবং শেয়ার করে দেন। তো দেখেন এখানে আমাদের দ্বিতীয় অধ্যায়টা আমরা শুরু করার আগে আপনাদের মেসেজটা পড়বো। আপনাদের কি এতক্ষণ যারা ছিলেন তাদের কি ক্লাসটা ভালো লেগেছে? জাস্ট এইটুকু বলেন আমাকে, জাস্ট এইটুকু বলেন, আমি তারপরে ক্লাসটা শুরু করি। আসলে আমার আজকের লাইভটা হচ্ছে আমার সর্বপ্রথম তো লাইভ ক্লাসটা, সেজন্য একটু মনে করেন হয়তো বা তেমন একটা সুন্দর করে বলতে পারতেছি না আর কি। ইনশাল্লাহ আপনাদের জন্য সর্বোচ্চটুকু যতটুকু আমি পারবো ততটুকু আপনাদেরকে আমি সাহায্য করে যাব ইনশাল্লাহ, পরীক্ষার শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত না আপনাদের পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, এত কমেন্ট পড়ার আমার এমনিতেও ইচ্ছা নেই, কারণ দেখেন এখানে কমেন্ট পড়তে গেলেও কিন্তু অনেকটা সময় লস হয়ে যায়। এগুলা কিন্তু আমরা এত সময় লস করবো না, যেহেতু আমরা যদি 2024 সালের বেসে রেস্টুরেন্ট হয়ে থাকি। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা সময় নষ্ট করবেন না। আপনাদের হাতে জাস্ট 5টা মাস সময় আছে, যেহেতু ডিসেম্বরে চলে যাচ্ছে। এই 5টা মাসের মধ্যে আবার রমজান মাস রয়েছে, রমজান মাসে তো কেউ একটু পড়তে চায় না। তো এমত অবস্থায় আমাদের 3 থেকে 3.5 মাসই কিন্তু সময় রয়েছে, এর মধ্যে আমাদেরকে কিন্তু শেষ করতে হবে। তো আশা করব সবাই ইনশাআল্লাহ সুন্দর করে পড়ালেখা করবেন। তো প্রথম অধ্যায়ে এটা সম্পর্কিত অলরেডি আমি বলে দিয়েছি, যেগুলো মেইন কথা সেগুলো ক এবং খ প্রশ্ন, কিন্তু আমরা যে রিডিংগুলো পড়ছিলাম না ওখান থেকে ক এবং ক প্রশ্নটা আসবে, সেটা আপনারা যখন পিডিএফটা পাবেন তখন বুঝতে পারবেন। তো আপনারা একটু শেয়ার করে দেন, তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আর আপনাদেরকেও পড়াতে একটু নিজের প্রতি একটা চলে আসবে আর কি। তো এবার দ্বিতীয় অধ্যায়ে আমরা যাব। দেখেন, তো ডেটা কমিউনিকেশনের ধারণাটা আগে জানি। এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদানকে কি বলা হয়? ডেটা কমিউনিকেশন। অর্থাৎ আমরা যে একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে যে একটা ফটো ট্রান্সফার করি, একটা ভিডিও ট্রান্সফার করি, এগুলাও কিন্তু একটা ডেটা কমিউনিকেশন। আচ্ছা, কমিউনিকেশন উপাদান কিন্তু 5টা। একটা হচ্ছে মেসেজ, একটা হচ্ছে কি মেসেজ, একটা হচ্ছে প্রেরক, একটা হচ্ছে প্রাপক, একটা হচ্ছে মধ্যম, একটা হচ্ছে কি প্রোটোকল। আচ্ছা, ডেটা কমিউনিকেশনের উপাদান দেখুন, একটা হচ্ছে ব্যান্ড উইথ, প্রতি একক সময়ে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সফারের হার কি ব্যান্ডউইথ। আচ্ছা, অর্থাৎ আমরা যে ওয়াইফাই ইউজ করি আর কি, ওগুলোর মধ্যে যেটা একটা আমাদের হার দেখায়, অর্থাৎ প্রতি একক সময়ে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সফারের হার। তো এটা কিন্তু আমরা ওয়াইফাইয়ের সময় যেখানে আমাদের ব্যান্ডউইথটা আছে, ওই ব্যান্ডউইথ যে একটা হার দেখা যায়, অর্থাৎ একটা আমাদের ফ্রিকোয়েন্সি স্পিড দেখা যায়, ওটা হচ্ছে ব্যান্ডউইথ আর কি। তো ডেটা ট্রান্সমিশন স্পিডের এককে বিপিএস অথবা বিট পার সেকেন্ড, কি বলছি? বিপিএস, বিট পার সেকেন্ড হিসাব করা হয়। আচ্ছা, তারপর এর প্রকারভেদ দেখেন, ব্যান্ড উইথের প্রকারভেদ, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, একটা হচ্ছে ব্রড ব্যান্ড। কি বলছি? ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। এবার ন্যারো ব্যান্ড কাকে বলে? 45 থেকে 300 বিপিএস দীর্ঘগতি সম্পন্ন টেলিগ্রাফিতে ব্যবহার করা হয়। এটা কিসে ব্যবহার করা হয়? ন্যারো ব্যান্ড কিসে ব্যবহার করা যদি বলে, আপনারা বলবেন টেলিগ্রাফিতে। আচ্ছা, তো যাকে সাব ভয়েস ব্যান্ড বলে, কি বলে? সাব ভয়েস ব্যান্ড বলে। এটা কিন্তু আপনার ন্যারো ব্যান্ড সম্পর্কে। আচ্ছা, যদি বলা হয় ন্যারো ব্যান্ডকে কি বলা হয়? সাব ভয়েস ব্যান্ড বলা হয়। তারপর হচ্ছে কি টেলিগ্রাফিতে ব্যবহার করা হয়। কত? 45 থেকে 300 বিপিএস। এগুলো কিন্তু আপনারা জেনে নেবেন এবং এগুলো শিখে নেবেন। তাছাড়া টু ওয়ে রেডিও বা ওয়াকি টোকিওতে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। কিসে? টু ওয়ে রেডিও অথবা ওয়াকি টোকিওতে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। আচ্ছা, এবার যদি আমরা ভয়েস ব্যান্ডে যাই, 1200 থেকে 9600 বিপিএস। সাধারণত এটি টেলিফোনে ব্যবহার করা হয় বেশি। কিসে ব্যবহার করা? টেলিফোন। ন্যারো ব্যান্ড টেলিগ্রাফিতে, ভয়েস ব্যান্ড টেলিফোনে বেশি ব্যবহার করা হয়, এটা আমাদের জানতে হবে। এছাড়া কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়। কিসে ব্যবহৃত হয়? প্রিন্টার প্রিন্টারে, অর্থাৎ কম্পিউটার থেকে প্রিন্টারে, অর্থাৎ কম্পিউটার থেকে যখন আমরা প্রিন্ট করি তখন ব্যবহার করা হয়। কিবোর্ড থেকে যখন আমরা কম্পিউটারে ডাটা স্থানান্তর করি সেখানে ব্যবহৃত হয়। এবার আমরা যদি ব্রডব্যান্ডে যাই, ব্রডব্যান্ড কি? ব্রডব্যান্ড 1 MBPS থেকে 1 GBPS, অর্থাৎ 1 MB থেকে 1 GB পর্যন্ত। এটা এমবিপিএস মানে মেগাবাইট পার সেকেন্ড, এটা হচ্ছে গিগাবাইট পার সেকেন্ড আর কি। জিবিপিএস অর্থাৎ হচ্ছে গিগাবাইট পার সেকেন্ড, আর এমবিপিএস মানে হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড। আচ্ছা, তো 1 MB থেকে 1 GB পর্যন্ত ডেটা আদান প্রদানে ব্যবহৃত হয় কি? ব্রডব্যান্ড। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। আচ্ছা, হোয়াইট ব্যান্ডও বলে, এই ব্রডব্যান্ড কি বলে? হোয়াইট ব্যান্ডও বলে। আচ্ছা, এবার যদি আমরা যাই উচ্চতা সম্পন্ন ডেটা স্থানান্তর প্রক্রিয়ায় ব্রডব্যান্ড বেশি ব্যবহৃত হয়। কিসে ব্যবহৃত হয়? উচ্চতা সম্পন্ন ডেটা স্থানান্তর প্রক্রিয়ায়, অর্থাৎ এই যে আমাদের উচ্চতা সম্পন্ন ডেটা স্থানান্তর প্রক্রিয়ায় ব্রডব্যান্ড বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এটা কিসে ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার, ওয়াইফাই এ ব্যবহার করা হয়। কি? এই যে আমাদের ব্রডব্যান্ডটা ওয়াইফাই এ ব্যবহার করা হয়, অপটিক্যাল ফাইবারে ব্যবহার করা হয়,
ওইম্যাক্সে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে মাইক্রোওয়েভে ব্রডব্যান্ড ব্যবহৃত হয়। এটা আমাদের জানতে হবে। ব্রডব্যান্ড কিসে কিসে ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তারপর হচ্ছে মাইক্রোওয়েভে ব্রডব্যান্ড ব্যবহৃত হয়। আচ্ছা, তো আমি পরে পরে জাস্ট চলে যাচ্ছি, আপনাদেরকে পিডিএফটা ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। পিডিএফ এর জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করে আমাকে মেসেঞ্জারে অর্থাৎ স্বপ্ন পাঠশালা পেজের মেসেঞ্জারে দিয়ে দেন, আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো এবার ডেটা ট্রান্সমিশন মেথডটা দেখেন। যে পদ্ধতিতে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সমিট করা হয় কিংবা স্থানান্তর হয় তাকে কিন্তু ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। আচ্ছা, ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে সিরিয়াল। আচ্ছা, তো দেখেন বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা যায়। এটা কিন্তু এমসিকিউর মধ্যে আসতে পারে যে বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা যায়। এগুলা কি কি আপনাদের কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে। তো সেখানে বলবেন এসিনক্রোনাস, তারপর হচ্ছে সিনক্রোনাস, তারপর হচ্ছে আইসোক্রোনাস। আশা করি বুঝতে পারছেন। তো এবার আমরা দেখি প্যারালাল সম্পর্কে। প্যারালাল কি? সবগুলা বিট একসাথে একই ক্লক পালসে সমান্তরালভাবে স্থানান্তরিত হয়, দ্রুত, দক্ষতা বেশি, ব্যয়বহুল এবং দূরবর্তী স্থানের জন্য ব্যবহার হয়। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে এখানে প্যারালাল সম্পর্কে, এই যে দেখেন একসাথে অনেকগুলো গেছে, অর্থাৎ গ্রাহকের কাছে অনেকগুলো গেছে আর কি। অর্থাৎ এই যে এক ব্লক পালসে সমান্তরালভাবে, অর্থাৎ সমান্তরালভাবে দ্রুত দক্ষতার সাথে মানে যায় আর কি গ্রাহকদের কাছে। দেখেন একসাথে অনেকগুলা, এই যে আমরা প্যারালালের পিকচারটা, এটা হচ্ছে উপরেরটা প্যারালালের পিকচার, নিচেরটা হচ্ছে সিরিয়ালের পিকচার। আচ্ছা, এবার যদি আমরা সিরিয়ালের মধ্যে যাই, বিটগুলো একই সাথে স্থানান্তরিত না হয়ে সিরিয়াল ভাবে একটি লাইনের মাধ্যমে যে কোনো দূরত্বে স্থানান্তরিত হয়। এই যে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেরক থেকে একটা, এই যে একটার মাধ্যমে কিন্তু গ্রাহকের কাছে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন, আমি এখানে পিকচারটা সহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমরা যাব এসিনক্রোনাস। যেহেতু আমাদের এখানে কি পড়ছিলাম, এই যে এসিনক্রোনাস, সেজন্য এবার এসিনক্রোনাস সম্পর্কে জানবো। তো দেখেন, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা স্থানান্তর হয় কিসের মাধ্যমে? এসিনক্রোনাসের মাধ্যমে। গতি ও দক্ষতা কম, প্রাথমিক স্টোরেজের প্রয়োজন নেই, খরচ নেই বললেই চলে কিসে? আমাদের এসিনক্রোনাসে। আচ্ছা, স্টার্ট বিট, স্টপ বিট প্রয়োজন হয় কিসে? আমাদের এই এসিনক্রোনাসে। আচ্ছা, এবার যদি আমরা সিনক্রোনাসে যাই তাহলে হচ্ছে ব্লক বাই ব্লক, কি বলছি? ব্লক বাই ব্লক ডেটা স্থানান্তরিত হয়। প্রতি ব্লকে 80 থেকে 132 বিট ডেটা থাকে। প্রতি ব্লকে কয় বিট ডেটা থাকে? 80 থেকে 132 বিট ডেটা থাকে। আচ্ছা, গতি ও দক্ষতা বেশি, প্রাইমারি স্টোরেজের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে সিনক্রোনাসে? প্রাইমারি স্টোরেজের প্রয়োজন আছে। আচ্ছা, তারপর হচ্ছে খরচ একটু বেশি, এটাতে কিন্তু খরচ একটু বেশি। আবার এখানে কিন্তু আমাদের এখানেও কিন্তু খরচটা রয়েছে, তাই না? না সরি, এখানে আমাদের অ্যাসিনক্রোনাসের মধ্যে খরচ নেই বললেই চলে, আর সিনক্রোনাসের মধ্যে কিন্তু খরচ একটু বেশি। এটা কিন্তু আমাদের জানতে হবে। এগুলো কিন্তু আমাদের বেশিরভাগ উদ্দীপকের মধ্যে বেশি দেয়। তো দ্বিতীয় অধ্যায়টা কিন্তু আমরা এমনিতে রিডিং হলেও এটা কিন্তু অনেকটাই কঠিন, সেজন্য আপনারা একটু এটা মন দিয়ে পড়বেন। তো তারপর আমি এখানে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি দেখেন। তারপরে এবার যদি যে আমরা আইসোক্রোনাস, আচ্ছা এবার আমরা আইসোক্রোনাস সম্পর্কে জানবো। সিনক্রোনাস ও এসিনক্রোনাস দুই পদ্ধতির সমন্বয়ের মেথড। আচ্ছা, অর্থাৎ এই যে আমরা এসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই দুটি পদ্ধতি যদি সমন্বিত হয়, সে তার মেথডটাই হচ্ছে আইসোক্রোনাস। আশা করি বুঝতে পারছেন। সিনক্রোনাসের মতো ব্লক আকারে ডেটা স্থানান্তরিত হলে এসিনক্রোনাসের মতো প্রাথমিক কোনো স্টোরেজের প্রয়োজন হয় না। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ডেটা ট্রান্সফারের পদ্ধতি বেশি ব্যবহার হয়, যেমন লাইভ টিভি সম্প্রচার, ভিডিও স্ট্রিমিং। যেমন এই যে আমি আপনাদেরকে লাইভ করাচ্ছি, এটা কিন্তু আইসোক্রোনাসের মধ্যে পড়ে। আশা করি বুঝতে পারছেন। তো এবার আমরা দেখবো যে সিনক্রোনাস ও এসিনক্রোনাসের মধ্যে 5টি করে পার্থক্য। তো দেখেন এখানে হচ্ছে এসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনের প্রথম ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করার প্রয়োজন হয় না। আচ্ছা, কিন্তু সিনক্রোনাসের মধ্যে ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনের প্রথম ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজের ডিভাইসে সংরক্ষণ করে নেওয়া হয়। আচ্ছা, এখানে হচ্ছে এই সিস্টেমে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সমিট হয়। এই আবার সিনক্রোনাসের মধ্যে ব্লক বাই ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয়। অর্থাৎ আমরা এখানে যে রিডিং যেগুলো পড়ছি এগুলো এখানে চলে আসতেছে আর কি, এগুলো সব কানে কিন্তু এগুলাই। তারপর হচ্ছে দেখেন এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝে বিরতির সময় সমান হয় না। তারপরে এখানে কিন্তু প্রতিটি ব্লকের মাঝের বিরতি সমান হয়ে থাকে। কোথায়? সিনক্রোনাসে। কিন্তু সিনক্রোনাসে কিন্তু বিরতির সময় সমান হয় না। আচ্ছা, এই ধরনের ট্রান্সমিশনের দক্ষতা কম। কিসে? অ্যাসিনক্রোনাসে কিন্তু দক্ষতা কম। আপনাদের কিন্তু এগুলো এমসিকিউতে আসতে পারে যে অ্যাসিনক্রোনাসে দক্ষতা কিরকম? কম। আচ্ছা, কিন্তু সিনক্রোনাসের মধ্যে দক্ষতা কিন্তু বেশি।
তারপর হচ্ছে পুরো ডেটা ট্রান্সমিশন হতে তুলনামূলক বেশি সময় লাগে কোথায়, অ্যাসিনক্রোনাসে কিন্তু ডেটা ট্রান্সমিশন থেকে কিন্তু তুলনামূলক বেশি সময় লাগে, কিন্তু তুলনামূলক সময় কম লাগে কোথায়, আমাদের সিনক্রোনাসের মধ্যে। আচ্ছা, তো তারপরে যদি আবার এবার ডাটা ট্রান্সমিশন মোডে যদি যাই, উৎস থেকে গন্তব্য ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। আচ্ছা, তো প্রবাহের দিক বিবেচনায় মোট তিনটি, একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। কি, প্রবাহের দিক বিবেচনায় মোট তিনটি, এটা হচ্ছে সিমপ্লেক্স অর্থাৎ সিমপ্লেক্স, আরেকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একটা কি হাফ ডুপ্লেক্স, আচ্ছা, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আচ্ছা, তো এবার যদি আমরা যে সিমপ্লেক্সের মধ্যে যাই, একমুখী ডাটা প্রবাহ তথ্য গ্রহণ করতে পারবে, প্রেরণ করা যাবে না, যেমন রেডিও, টিভি। অর্থাৎ এখানে কিন্তু তথ্য আসবে কিন্তু আমরা দিতে পারবো না, তথ্য গ্রহণ করতে পারবো যে জাস্ট। তো এটা হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতি। আচ্ছা, এবার যদি আমরা হাফ ডুপ্লেক্সে যাই, উভয় দিকে ডাটা প্রেরণ করা যাবে, তবে একই সময়ে যাবে না, প্রেরকের ডাটা পাঠানো শেষ হলেই কেবল প্রাপক তথ্য প্রেরণ করতে পারবে। এটা হচ্ছে এসএমএস অথবা ফ্যাক্স। অর্থাৎ দেখেন, এটার কথা হচ্ছে যে আপনাকে যদি কেউ এসএমএস করে এমত অবস্থায় আপনি করতে পারবেন না, কোথায়, আপনার ওই যে যখন মেসেজ বক্সে মেসেজ করবেন তখন আর কি, কিন্তু সে করার পরে কিন্তু সে তার মেসেজটা যখন চলে আসবে আপনার কাছে তখনই কিন্তু আপনার মেসেজটা যাবে, অর্থাৎ এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, যদি এবার আমরা ফুল ডুপ্লেক্সে যাই, একই সময়ে উভয় দিকে ডাটা আদান প্রদান করার ব্যবস্থা থাকে। অর্থাৎ আমরা যে মোবাইল করি, কল করি, এগুলো আজকে আমরা সাথে সাথে উনি যে কথাটা বলছেন আমিও সাথে সাথে সেই কথাটার আনসার করতে পারি। আশা করি বুঝতে পারছেন। তো এবার যদি আমরা যে প্রাপকের সংখ্যার বিবেচনায় মোট হচ্ছে আবার তিনটি, আবার এখানে হচ্ছে আমাদের এগুলো সবসময় মনে রাখতে হবে। এই যে দেখেন, আমাদের এখানে আমরা প্রথমে কি বলছিলাম, এই যে এখানে বিট সাইক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, এটা একটা শিখতে হবে। তারপর আবার এদিকে এসে প্রবাহের দিক বিবেচনা মোট তিনটি, আবার এদিকে এসে শিখতে হবে প্রাপকের সংখ্যা বিবেচনায় মোট তিনটি, একটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এখানে কিন্তু আমাদের কিন্তু এই অনেকগুলো মোট কয়টি, এগুলো একটু বেশি শিখতে হবে এখানে। আসলে এই দ্বিতীয় অধ্যায় কিন্তু একটা কঠিন, তবে আপনারা যদি একটু সুন্দর করে পড়েন ইনশাল্লাহ কঠিন লাগবে না। আচ্ছা, এবার ইউনিকাস্ট সম্পর্কে জানবো। আচ্ছা, প্রেরক যখন একজন প্রাপকের নিকট তথ্য আদান প্রদান করবে তাকে ইউনিকাস্ট অথবা মুড বলে, ইউনিকাস্ট মুড বলে। একে ওয়ান টু ওয়ান অথবা পয়েন্ট টু পয়েন্ট মুডও বলা হয়। কাকে বলা হয়, ইউনিকাস্টকে, যেমন কি মোবাইল। আচ্ছা, কি এটা কি করা হয়, এই যে প্রেরক যখন একজন প্রাপকের নিকট তথ্য আদান প্রদান করবে তাকে ইউনিকাস্ট মুড বলে। এটাকে কি বলা হয়, ওয়ান বাই ওয়ান, ওয়ান টু ওয়ান অথবা পয়েন্ট টু পয়েন্ট মুড বলা হয় আজকে, যেমন মোবাইল। তো এবার যদি আমরা ব্রডকাস্টের মধ্যে যাই, প্রেরক যখন একই নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট সকল প্রাপক তথ্য প্রেরণ করবে তাকে কিন্তু ব্রডকাস্ট মুড বলে, যেমন রেডিও অথবা টিভি। প্রেরক যখন একই নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট সকল প্রাপককে তথ্য প্রেরণ করবে তাকে কিন্তু ব্রডকাস্ট বলে। একটা হচ্ছে রেডিও, একটা হচ্ছে টিভি। তো ব্রডকাস্টের উদাহরণ হচ্ছে রেডিও এবং হচ্ছে টিভি। আচ্ছা, এবার আমরা যদি মাল্টিকাস্টের মধ্যে যাই, প্রেরক যখন গ্রুপভুক্ত ডেটা প্রেরণ করবে তাকে মাল্টিকাস্ট মুড বলে। আচ্ছা, এক্ষেত্রে কি একজনের বেশি, আবার সবার থেকে কম প্রাপক হবে, যেমন গ্রুপে মেসেজ অথবা মেইল প্রদান। আশা করি বুঝতে পারছেন। তো এবার যদি আমরা দিই, ডেটা কমিউনিকেশন মাধ্যম কিন্তু দুইটি, একটা হচ্ছে তারযুক্ত, একটা হচ্ছে তারবিহীন। একটা কি তারযুক্ত, একটা হচ্ছে তারবিহীন। আচ্ছা, এটা হচ্ছে কোএক্সিয়াল, তারযুক্তের মধ্যে রয়েছে কোএক্সিয়াল, তারপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার, কিসের, তারযুক্তের মধ্যে। এবার যদি তারবিহীনের মধ্যে যাই, রেডিও ওয়েভ, এখানে তার লাগে না, মাইক্রোওয়েভ তার লাগে না, অর্থাৎ তারবিহীন আর কি। ইনফ্রারেড ব্লুটুথ, এখানেও আমাদের তার লাগে না, এটা আমাদের কিন্তু তারবিহীনই হয়। তারপর হচ্ছে ওয়াইফাই, এখানে কি আমাদের তার লাগে, আমাদের মোবাইলে আনতে লাগে না। তারপর হচ্ছে ওয়াইম্যাক্সও লাগে না। আচ্ছা, তারবিহীনের মধ্যে কয়টা আপনারা শিখে রাখবেন, তার যুক্তের মধ্যে এই তিনটা শিখে রাখবেন, তারপর কিন্তু হয়ে যাবে। এবার যদি আমরা যাই কোএক্সিয়াল কেবল, এটা সম্পর্কে, এই যে কোএক্সিয়াল কেবল সম্পর্কে আমরা এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু সম্পর্কে আমরা বলছি, যেন আপনাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। অর্থাৎ প্রত্যেকটা জিনিস, অর্থাৎ রেডিও ওয়েভ কি, মাইক্রোওয়েভ কি, ইনফ্রারেড ব্লুটুথ কি, ওয়াইফাই কি, ওয়াইম্যাক্স কি, এগুলো সম্পর্কে সবকিছু ধারণা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু জাস্ট একটু দেখলে কিন্তু আপনারা পারবেন, এবং আপনারা ওই যে যেটা পিডিএফ রয়েছে পিডিএফটা পেয়ে গেলে কিন্তু হয়ে যাবে। তো তারপর হচ্ছে কোএক্সিয়াল কেবল কি, সাধারণত বাসা বাড়িতে যে তার দিয়ে এই কেবল টিভি বা ডিশ টিভি এর কানেকশন দেয়া হয় সেটি কিন্তু কোএক্সিয়াল কেবল বলে। এটি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে থিন নেট যা 185 মিটার ও থিক নেট। আচ্ছা, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। তো থিন নেটটা হচ্ছে 185 মিটার, থিক নেটটা হচ্ছে 500 মিটার হয়ে থাকে কিসে, কোএক্সিয়াল কেবলে। আচ্ছা, এবার যদি আমরা যাই টুইস্টেড পেয়ার কেবল, তো টেলিফোনের লাইন কানেকশন অথবা স্বল্প খরচে কম দূরত্বে নেটওয়ার্ক তৈরির জন্য এই তারযুক্ত মাধ্যম ব্যবহার করা হয়।
কোএক্সি এই দুই ধরনের হয়ে থাকে, এটি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইউটিফি ও এসটিফি, যাদের দৈর্ঘ্য সর্বোচ্চ 100 মিটার, অর্থাৎ এগুলোর দৈর্ঘ্য হচ্ছে সর্বোচ্চ 100 মিটার, এর বেশিও না এর কমও হতে পারে আর কি। তো দেখেন একটা হচ্ছে ইউটিফি এবং এসটিফি বলা হয় কাকে, এই এই টুইস্টেড ফেয়ার কেবলের দুইটা যে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইউটিফি, একটা হচ্ছে এসটিফি। আচ্ছা, এই দৈর্ঘ্য 100 মিটার হয়ে থাকে। আচ্ছা, যদি আমরা অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানি, তো এখানে দেখা যাচ্ছে যে কি কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি যে কেবলটি আলোর প্রতিফলন পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে তাকে কিন্তু অপটিক্যাল ফাইবার বলে। কি কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি যে কেবলটি আলোর প্রতিফলন পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে তাকে অপটিক্যাল ফাইবার বলে। এর তিনটি কিন্তু অংশ রয়েছে, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্লোডিং, একটা হচ্ছে জ্যাকেট। একটা কি তিনটে অংশ রয়েছে, একটা হচ্ছে কি কোর, আরেকটা হচ্ছে ক্লোডিং, আরেকটা হচ্ছে জ্যাকেট। আচ্ছা, কাঁচ ব্যবহারের কারণে এটি বিদ্যুৎ প্রভাব মুক্ত, ইএমআই নেই, অর্থাৎ এখানে কিন্তু কি নেই, ইএমআই নেই। আচ্ছা, আপনারা কিন্তু মাথায় রাখবেন কি নেই, ইএমআই নেই। আচ্ছা, উচ্চ, এখানে কি বলছে, উচ্চ ব্যান্ডউইথ, নিরাপদ এবং নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে এটি ব্যবহৃত হয়। এটি বর্তমানে খুব জনপ্রিয়। কি জনপ্রিয় এটা, এটি অপটিক্যাল ফাইবারটা হচ্ছে আমাদের বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয়। আচ্ছা, আলোর গতিতে ডাটা ট্রান্সমিট করে, তবে এটি স্থাপন করা কঠিন, অত্যন্ত ব্যয়বহুল, অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত কিন্তু ব্যয়বহুল এবং এটি স্থাপন করাও কিন্তু অনেকটাই কঠিন, এটা বলা হচ্ছে। তো এবার আমরা রেডিও ওয়েভ সম্পর্কে জানবো। তো রেডিও ওয়েভ সম্পর্কে আমাদের জানার তেমন একটা দরকার নেই, এটা কিন্তু আমরা এমনিতেও জানি অনেকে রেডিও সম্পর্কে। তো এখানে বলি 3 কিলো হার্স, অর্থাৎ কে এস জেড, কিলো হার্স, 3 কিলো হার্স থেকে 300 গিগা হার্জের মধ্যে সীমিত তড়িৎচুম্বকীয় তরঙ্গকে বলা হয় রেডিও ওয়েভ। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে এটি বিল্ডিং, পাহাড়, যানবাহন সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে। কি রেডিও ওয়েভ যে কোনো বাধা কি অতিক্রম করতে পারে, তবে একসাথে কিন্তু ডাটা ট্রান্সমিট হতে পারে না ও মানুষের শরীরে এবং পরিবেশের জন্য ক্ষতিকর। কি এই যে রেডিওটা ক্ষতিকর, মানে প্রভাব সৃষ্টি করে আর কি, কিসের কিসের, এই যে মানুষের শরীর এবং পরিবেশের জন্য ক্ষতিকর সৃষ্টি করতে পারে কি আমাদের রেডিও ওয়েভটা। আচ্ছা, তো মোবাইল বেতার সম্প্রচার, রাডার, কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ এটি ব্যবহৃত হয় বেশি। কিসে, মোবাইলে বেতার সম্প্রচার, রাডার, কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আমাদের রেডিও ওয়েভটা ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছেন। তো এবার যদি আমরা মাইক্রোওয়েভ সম্পর্কে জানতে যাই, দেখেন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে মাইক্রোওয়েভ বলে। আচ্ছা, মূলত মাইক্রোওয়েভ হলো হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ, অর্থাৎ মাইক্রোওয়েভ হচ্ছে কি, মাইক্রোওয়েভ হলো হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ। আচ্ছা, তো এবার যদি আমরা দেখেন দূরপাল্লায় ডেটা ট্রান্সমিশন ও মাইক্রোওয়েভের বেশি ব্যবহৃত হয়, তবে এটি বাঁকা পথে চলতে পারে না। মাইক্রোওয়েভের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে টেরিস্টোরিয়াল, একটা হচ্ছে যেখানে ভূপৃষ্ঠের ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়। অন্যটি স্যাটেলাইট মাইক্রোওয়েভ, যা ভূপৃষ্ঠের কত উপরে বসানো হয়, 34,000 কিলোমিটার উপরে বসানো হয়। তো এটা স্যাটেলাইট আর কি, স্যাটেলাইট মাইক্রোওয়েভ, যেমন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট বসাইছে না, ওগুলা কিন্তু অনেক উপরে বসাইছে, উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে এই কথাটি। আচ্ছা, তো তারপরে হচ্ছে দেখেন আমরা এবার ইনফ্রারেড সম্পর্কিত জানবো। তো এখনো যারা যারা দেখতেছেন কিন্তু লাইক করেন নাই, কোনো শেয়ার করেন না, তাদেরকে বলবো, আমি এখানে কমেন্ট করতে কাউকে বলবো না, কারণ কমেন্ট করলে কমেন্ট পড়তে হয়, সেখানে সময় নষ্ট হয়, সেজন্য আমি আপনাদেরকে কখনো বলবো না যে কমেন্ট করেন, আমি কখনো এটা বলবো না, বুঝছেন। যখন সময় হবে আপনাদেরকে বলবো যে আজকে আপনাদের সাথে গল্প করব, আজকে আপনাদের সাথে কমিউনিকেট করব, তখন আপনারা জাস্ট যে যা ইচ্ছে তাই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব, সমস্যা নেই। কিন্তু একটা কথা বলবো, যদি পড়ালেখা করতে চান, এইসব হাসি তামাশা মজা এগুলো ফেলে দেন, পড়ালেখার দিকে মনোযোগী হন। আচ্ছা, এবার যদি আমরা ইনফ্রারেডের মধ্যে যাই, 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ, 300 গিগাহার্টজ থেকে 430 কি বলছি টেরাহার্টজ পর্যন্ত বিস্তৃত ব্যান্ডকে ইনফ্রারেড নামে অভিহিত করা হয়। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা কথা বলে দিই, এখানে আমি পিডিএফ এর মধ্যে যেগুলো আমাদের জন্য অনেক অনেক কমন, সেগুলো কিন্তু আমি এখানে দেখেন কালারিং করে দিয়েছি, আপনারা সেগুলো সুন্দর করে দেখে নেবেন পিডিএফটা পাওয়ার পরে। তো খুবই কাছাকাছি ডিভাইস এটি ব্যবহৃত হয়, তবে এটি দেয়াল বা শক্ত বস্তু ভেদ করতে পারে না। কি ইনফ্রারেড, যেমন ফ্যান, তারপর হচ্ছে লাইট, এসি রিমোট কন্ট্রোলে এটি বেশি ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়, ইনফ্রারেড। আচ্ছা, তো এবার যদি আমরা ব্লুটুথে যাই, ব্লুটুথ হলো স্বল্প দূরত্বে ব্লুটুথ কি স্বল্প দূরত্বে, সর্বোচ্চ 10 মিটার আর কি, বিনা খরচে ডেটা আদান প্রদানে ওয়্যারলেস ব্যবস্থা।
যেমন আপনার মোবাইল এবং আমার মোবাইলে যেমন এই যে আমরা ব্লুটুথের সাহায্যে ছবি দিই, তারপর হচ্ছে ভিডিও দিই, এগুলো আর কি। তো এটা কিন্তু সর্বোচ্চ 10 মিটার, স্বল্প দূরত্বের মধ্যে কিন্তু